আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ১। প্রথম অধ্যায়, অনুরাগের অঙ্কুর। সকালের আলো তখনও পুরোপুরি ফোটেনি। শহরের বুকে শীতের মৃদু কুয়াশা ছড়িয়ে আছে। নিকিতার রুমে ঘড়ির টিকটিক শব্দ তার হৃদস্পন্দনের সঙ্গে তালে তাল মিলিয়ে বাজছিল। আজ জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তার চোখে মুখে উত্তেজনার ছাপ। স্কুল ব্যাগ গুছিয়ে নেওয়া, জামা কাপড় পরা, সব কিছুতে একটা তাড়া। মা, আমি রেডি, চিৎকার করে বলল নিকিতা। তার এই তাড়াহুড়োর মধ্যেই একটা অঘটন ঘটল। দরজার কোণে জোরে কোনোই ঠুকে গেল। ও! যন্ত্রণায় কেঁপে উঠল সে। মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কতবার বলেছি তোকে এমন করে ছোটাছুটি করবি না, দেখ কি হলো। নিকিতার চোখে জল এসে গেল, তবে সে তা দেখতে দিল না। সময় যে অপেক্ষা করবে না, 10টার আগে স্কুলে পৌঁছাতে হবে। তাই মায়ের আদর যত্ন এড়িয়ে সে বেরিয়ে পড়ল। বাইরের পরিবেশ ছিল একেবারে আলাদা। শীতের সকালে রাস্তায় লোকজনের ভিড়। কেউ অফিসে যাচ্ছেন, কেউ সকালে হাঁটতে বেরিয়েছেন। সবার গায়ে রঙিন সোয়েটার, মাফলার। শীতের হাওয়া ছুরির মতো কাটছে। নিকিতার নাকের ডগা লাল হয়ে উঠল ঠান্ডায়। দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকলো সে। ধীরে ধীরে তার শরীর গরম হয়ে উঠল, কপাল বেয়ে গড়াতে লাগলো ঘাম। ওই তো স্কুলের গেট দেখা যাচ্ছে। নিকিতা একটু থামলো। সাদা রঙের স্কার্ফ দিয়ে প্রথমে কপালের ঘাম মুছে নিল, তারপর এগিয়ে চলল মাঠের দিকে। শীতের কুয়াশা ক্রমশ পাতলা হয়ে আসছে। সকালের সোনালি রোদ মাঠের ঘাসে ঝিকমিক করছে। প্রতিযোগিতার উত্তেজনায় মুখর স্কুল প্রাঙ্গণ। ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর হওয়ায় ভেসে বেড়াচ্ছে। শিক্ষকরা ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। সকালের বাতাসে মিশে আছে উৎসবের আমেজ। নিকিতা মাঠের এক কোণে নিঃসঙ্গ দ্বীপের মতো গিয়ে বসল। তার চোখের দৃষ্টি স্থির, মন চঞ্চল। সে প্রতিযোগী নয়, তার জগৎ বইয়ের পাতায় সীমাবদ্ধ। যদিও সেখানেও সে নিজের কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে পায়নি। প্রতি পরীক্ষায় 4.50 থেকে 90-এর মধ্যে দোলাচল করা তার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। জেএসসিতে তাও ভেঙে চুরমার, 3.80। এই নম্বর তার সামর্থ্যের ওপর একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই ব্যর্থতার পেছনে লুকিয়ে আছে এক গোপন কারণ, যার নাম রাইয়ান। ক্লাসের সেরা, চঞ্চল, বুদ্ধিদীপ্ত আর মনকাড়া ছেলেটির নাম রাইয়ান। নিকিতার কল্পনায় সে একটা অবিরাম চলমান চলচ্চিত্র। স্কুলে তার কর্মকাণ্ড দেখার মতো যেন একটা রঙিন উৎসব। সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করা, গানে পারদর্শিতা, গিটারে অসাধারণ দক্ষতা, দৌড়ে সবার আগে, সব কিছুতেই সে যেন মিডাস টাচ। রায়ানের রূপও এমন যে একবার দেখলে যে কারো মন হরণ করে নেয়। ক্লাসে সে সূর্যের মতো, যার চারপাশে সবাই গ্রহের মতো ঘোরে। শিক্ষকদের চোখের মনীষী। আল্লাহ যাকে দেয় 2 হাত ভরে দেয়। এই প্রবাদটি রায়ানের জীবনেরই ছবি। তার কথা ভাবলেই নিকিতার বুকে ঝড় ওঠে, মাথায় পাখি ডানা ঝাপটায়, অজান্তেই ঠোঁটে ফুটে ওঠে হাসি। মাইশা প্রায়ই বলে, রায়ানের কথা ভাবলেই তোর মুখ টমেটোর মতো লাল হয়ে যায়। স্থান কাল ভুলে নিকিতা হেসে উঠল। তখন একটি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, রায়ানের কথা ভাবছিস? নিকিতার বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে পিছনে ফিরে দেখে মাইশা কৌতুক ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। মনে আতঙ্ক দানা বাঁধে, কেউ শোনেনি তো? সে দ্রুত চোখ বুলিয়ে নেয় চারপাশে। সবাই দূরে, নিজেদের কাজে ব্যস্ত। নিকিতা উঠে গিয়ে মাইশার বাহু আঁকড়ে ধরল। তার কণ্ঠে মিনতির সুর। নাম নিচ্ছিস কেন? তোকে বিশ্বাস করে বলেছি, প্লিজ আর কখনো নাম নিবি না।
ভয়ে তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। যদি কেউ মাইশার কথা শুনে ফেলতো, ভাবনাটা তাকে আতঙ্কিত করে তোলে। মাইশা ঠোঁট বাঁকিয়ে বলল, তুই কি চুরি করেছিস নাকি? ভালোই তো বেসেছিস। নিকিতা অসহায়তায় চেঁচিয়ে উঠল, উফ! আবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে। তারপর চাপা স্বরে বলল, এসব কি এখন বলবি না? কেউ শুনবে। তার কণ্ঠে উদ্বেগ আর গোপনীয়তার আকুতি। প্রেমের এই অনুভূতি তার কাছে একটি মূল্যবান রত্ন, যা সে সযত্নে লুকিয়ে রাখতে চায় দুনিয়ার চোখ থেকে। মাইশা চোখ নাচিয়ে ঠোঁট বাঁকালো, কিসের এত ভয় তোর? নিকিতা চুপ করে রইল, বলতে পারল না। ভয় নয়, এটা অন্তরের হীনমন্যতা। সে নিঃশব্দে ক্লাসে আসে, তৃতীয় বেঞ্চে বসে মনোযোগ দিয়ে প্রতিটি ক্লাস করে। টিফিনের ঘন্টা বাজলেও ক্লাসরুম ছাড়ে না। বেঞ্চে মাথা রেখে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে রায়ানের ছবি আঁকে। অবসরে কল্পনায় রায়ানের সঙ্গে সময় কাটানোই তার প্রিয় কাজ। মাইশা আর নিকিতা সবসময় পাশাপাশি বসলেও দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা। বিরতিতে মাইশা পেছনের বেঞ্চের ছেলে মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা করে গল্প জমায়। অন্যদিকে নিকিতা একটা অদৃশ্য পর্দার আড়ালে লুকিয়ে থাকে। সত্যি বলতে কেউই স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মিশতে আসে না, তাই সেও কারো সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে না। তার মনে হয় তার মধ্যে এমন কিছুই নেই যা অন্যদের আকর্ষণ করবে। নিকিতা নিজেকে দেখে অনাকর্ষণীয় একটি সাধারণ মেয়ে হিসেবে। গোলাকার মুখ, ক্লাস রোল 21, নাচ গান আবৃত্তি কোনোটাতেই পারদর্শিতা নেই। ক্লাসে কিছু ছাত্রছাত্রী থাকে যাদের অস্তিত্ব কেউ টেরই পায় না, সে তাদেরই একজন। আর রায়ান আকাশের তারা, উজ্জ্বল অধরা। কোন দিক থেকে সে রায়ানের কাছাকাছি যেতে পারে? বামুন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখার মতোই হাস্যকর মনে হয় এই চিন্তা। কেউ জানলে নিশ্চয়ই হাসাহাসি করবে। যদি কখনো ক্লাসে এই খবর রটে যায়, কি দারুণ লজ্জার মুখোমুখি হতে হবে। এই ভাবনায় নিকিতার শরীর কাঁপুনি দিয়ে উঠল। কল্পনার জাল ছিঁড়ে বাস্তবে ফিরে এসে সে মাইশাকে প্রায় কাকুতি মিনতি করে বলল, তোকে মাথার দিব্যি, কাউকে কখনো এ কথা বলবি না। লজ্জায় মাটিতে মিশে যাব। কসম কর, কাউকে কখনো এই কথা বলবি না। রায়ানকে নিয়ে তার গোপন অনুরাগের কথা মাইশা 2 মাস আগে জেনেছে। সেই থেকে নিকিতা কমপক্ষে 12-13 বার কসম করিয়েছে এই রহস্য কারো কাছে প্রকাশ না করার জন্য। তবুও তার মনে শান্তি নেই। রায়ানের নাম শুনলেই তার বুকের স্পন্দন বেড়ে যায়। মাইশা এবার কপাল কুঁচকে বিরক্তির সুরে বলল, কসম কসম, কাউকে কখনো বলবো না, তোকেও বলবো না। এই যে আজই শেষ। রাগে গড়গড় করতে করতে সে অন্যদিকে পা বাড়ালো। নিকিতা তার পিছু নেওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখনই কানে এলো প্রতিযোগীদের ডাকার শব্দ। বাতাসে ছড়িয়ে পড়ল উত্তেজনার তরঙ্গ। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দৌড় প্রতিযোগিতা। দৃশ্যপটে আগমন ঘটল নিকিতার স্বপ্নরাজ্যের নায়ক রায়ানের। চারপাশে শীতের মিষ্টি রোদ ছড়িয়ে আছে মখমলের গালিচার মতো। রায়ানের পরনে স্কুলের সাদা শার্ট, কালো প্যান্ট। সূর্যের সোনালি কিরণ এসে পড়েছে তার মসৃণ কপালে, ঘন ভ্রু ও ছোট ছোট কালো চোখে। বছরখানেক আগেও তাকে দেখলে নিকিতার সমবয়সী মনে হতো, কিন্তু হঠাৎ করেই সে উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি ছুঁয়ে ফেলেছে। পাখির ডানার মতো দ্রুত বেড়ে উঠেছে। এখন দেখলে মনে হয় ছেলেটা নিকিতার থেকে বয়সে অনেক বড়। নতুন গজানো দাড়ি গোঁফ তার মুখে এনেছে অপরূপ পৌরষ। রায়ান মাঠে নামতেই চারপাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে ভেসে এলো, রায়ান রায়ান রায়ান। সেই ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ে সুরের মালার মতো। নিকিতা মুখ ফুটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে না পারলেও তার বুকের ভেতর থেকে একটি নীরব কণ্ঠ উচ্চারিত হয়ে উঠল, রায়ান রায়ান রায়ান, তুমিই প্রথম হবে। মোজাম্মেল স্যারের বাঁশির সুরে মুহূর্তেই শুরু হলো 200 মিটার গোল দৌড়। রায়ান সবাইকে পেছনে ফেলে ছুটে চলছে। তার গতি বাতাসকেও অতিক্রম করতে চায়।
নিকিতা নিঃশ্বাস রুদ্ধ করে দাঁড়িয়ে রইল, তার চোখে বিস্ময়, মুগ্ধতা আর কিছুটা অনিশ্চয়তার ছায়া। রায়ান যখন নিকিতার সামনে দিয়ে ছুটে গেল, তার কালো ঘন চুল বাতাসে উড়ল রাতের আকাশে ছড়িয়ে পড়া মেঘের মতো। নিকিতার চোখে সে দৃশ্য ধরা পড়ল একটি অবিস্মরণীয় ছবির মতো। কিভাবে একজন মানুষের মধ্যে এতটা অলৌকিক সৌন্দর্য থাকতে পারে? রায়ানের প্রতি তার এই মুগ্ধতা গভীর সমুদ্রের মতো, যার তলদেশ খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর অন্য কিছুই আর তার কাছে সেই মাধুর্য বহন করে না। সব সৌন্দর্য একজনকে কেন্দ্র করে অদৃশ্য বৃত্তের রচনা করেছে, যার বাইরে যাওয়া অসম্ভব। প্রতিযোগিতা শেষে রায়ান বিজয়ীর মুকুট পরল। তার বন্ধুরা আনন্দে উন্মত্ত হয়ে তাকে কোলে তুলে নিল, যেন তারা কোনো মহানায়ককে বরণ করছে। মেয়েরাও উল্লাসে মেতে উঠল। তাদের মধ্যে সবচেয়ে উচ্ছ্বসিত ছিল শর্মী, সে রায়ানের প্রেমিকা। শর্মীকে দেখে নিকিতার মুখের হাসি মিলিয়ে গেল। যেভাবে সূর্যাস্তের পর আকাশের শেষ আলোটুকু নিভে যায়, চারপাশ থেকে বিষাদের কালো ছায়া এসে তাকে আবৃত করে। শর্মী, যে মাত্র 1 বছর আগে এই স্কুলে এসে 6 মাস হলো রায়ানের সঙ্গে প্রেম করছে, এই সংবাদ জানার পর নিকিতার জগৎ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একটি সুন্দর স্বপ্নের মতো, যা হঠাৎ করে ভেঙে যায়। হৃদয়ে তৈরি হয়েছিল গভীর ক্ষত। সেই ক্ষতের ভারে তীব্র জ্বরে পড়েছিল। প্রায় 1 মাস স্কুলের দরজায় পা রাখতে পারেনি। এই দীর্ঘ সময়ে মাইশার ক্লাস টিচার ছাড়া আর কেউ তার খোঁজ নেয়নি। ক্লাসের বাকি সবার কাছে নিকিতার অনুপস্থিতি অলক্ষ্যই থেকে গিয়েছিল। হাজিরা খাতায় 1 সপ্তাহের অনুপস্থিতি দেখে ক্লাস টিচার ফোন করেছিলেন। তা না হলে হয়তো তিনিও এই অনুপস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করতেন না। সেই 1 মাসের প্রতিটি মুহূর্ত নিকিতার কাছে ছিল অন্তহীন যন্ত্রণার সমুদ্র। তার বেদনার গভীরতা ছিল অতল, অপরিমেয়, শুধু তার নিজের এবং সৃষ্টিকর্তার কাছে পরিজ্ঞাত। প্রতি সন্ধ্যায় তার চোখের জলে বালিশ ভিজে উঠত, আর সেই ভেজা বালিশেই সে ঘুমের আশ্রয় খুঁজত। দিনের বেশিরভাগ সময় কেটে যেত রায়ানের ফেসবুক প্রোফাইলে। প্রতিটি ছবি, প্রতিটি কমেন্ট, প্রতিটি রিয়াকশন তার স্মৃতিপটে গেঁথে গিয়েছিল কবিতার লাইনের মতো। একসময় সে মনস্থির করেছিল যে আর কখনো স্কুলের মাটিতে পা রাখবে না, কিন্তু জ্বর সেরে যাওয়ার পর মা বাবার অনুরোধে তাকে আবার স্কুলে ফিরতে হয়েছিল। স্কুলে ফিরে রায়ান ও শর্মীর গোপন প্রেমের ইঙ্গিত, তাদের চোখে চোখে কথা বলা, স্কুল প্রাঙ্গণে তাদের প্রেমের গুঞ্জন শুনে নিকিতার বুকের ভেতরটা অসহনীয় বেদনায় টনটন করত। এই অব্যক্ত যন্ত্রণা তাকে একাই বহন করতে হতো, কারো সঙ্গে ভাগ করে নেওয়ার উপায় ছিল না। সেই থেকে তার পড়াশোনার অবনতি শুরু হয়। দিন যত যাচ্ছে, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর বদলে তার মনের অশান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একবার সে স্কুল ছেড়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু সে রায়ানকে না দেখে থাকার কথা কল্পনাও করতে পারে না। না পারছে রায়ানকে ভুলে দূরে সরে যেতে, না পারছে তার সঙ্গে শর্মীর বর্তমান ঘনিষ্ঠতা মেনে নিতে। অন্তরের দোলাচল অবিরাম চলছে 2 মেরুর মধ্যে। অক্টোবরের সেই দিনটি এখনও মনে আছে। ক্লাসরুমের বাতাসে তখন শরতের হালকা মিষ্টি গন্ধ। জানালা দিয়ে আসা রোদ্দুর খেলা করছিল বেঞ্চের ওপর। হঠাৎ করেই কানে এলো সেই কথাটা, রায়ান শর্মীকে চুমু খেয়েছে। কথাটা শেষ হওয়ার আগেই নিকিতার সমস্ত শরীর অবশ হয়ে গেল। মনে হলো কেউ তার বুকের ভেতর একটা তীক্ষ্ণ ছুরি বসিয়ে দিয়েছে। চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে শুধু শোনা যাচ্ছিল নিজের হৃৎপিণ্ডের অস্থির স্পন্দন। চোখের সামনে ভেসে উঠল রায়ানের মুখ, সেই হাসি যা দেখলে তার বুক ভরে যেত আনন্দে, সেই চোখ যার একটি চাউনির জন্য সে দিনের পর দিন অপেক্ষা করত, সেই কণ্ঠস্বর যা শুনলে তার সারা শরীরে শিহরণ জাগত। সব কিছু হঠাৎ করেই অর্থহীন মনে হতে লাগলো। চোখের কোণ ভিজে উঠল, প্রথমে 1 ফোঁটা, তারপর আরেক ফোঁটা।
ধীরে ধীরে অশ্রুর বাঁধ ভেঙে পড়ল। কেউ দেখতে পায়নি তার এই নীরব কান্না, বুকের ভেতর থেকে উঠে আসা হাহাকার। তার রক্তের প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়তে লাগলো বিষাক্ত আগুনের মতো। টিফিন টাইমে আর থাকতে পারল না। শরীর অসুস্থ বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়ল স্কুল থেকে। পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল মাটি দুলছে পায়ের নিচে। বাড়ি ফিরে সোজা চলে গেল বাথরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো অঝরে। জলের ধারার সঙ্গে মিশে যেতে লাগলো তার চোখের জল। তবুও বুকের জ্বালা কমল না, বরং যন্ত্রণা আরও বেড়ে গেল। তখনই চোখে পড়ল জ্যামিতি বক্সের কম্পাস। হাতে নিল সেটা, একটুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক চোখে। তারপর ধারালো অংশটা দিয়ে টান দিল উড়ুতে। প্রথমে হালকা লাল রেখা, তারপর ফোঁটা ফোঁটা রক্ত। শারীরিক যন্ত্রণায় মুহূর্তের জন্য ভুলে গেল মনের বেদনা। চারপাশে নেমে এলো গাঢ় অন্ধকার। অনেক কষ্টে নিজেকে টেনে নিয়ে গেল রুমে। এক গ্লাস পানি খেয়ে টিস্যু পেপার দিয়ে চেপে ধরল ক্ষতস্থান। রক্ত বন্ধ হলো ঠিকই, কিন্তু সেই ক্ষতের দাগ শুধু দেহেই নয়, তার মনেও গেঁথে রইল চিরকালের জন্য। সম্প্রতি নিকিতার মনে প্রায় শর্মিকে হত্যার চিন্তা আসে। নিজেকে লাগে নিঃস্ব দিশেহারা। শর্মির উপস্থিতি তার কাছে অসহনীয় হয়ে উঠেছে। শর্মির চোখ ধাঁধানো রূপ, লম্বা চুলের বেনি, সবই তার মনে জ্বালা ধরায়। সে ভাবে, আমি কেন এত সুন্দর নেই, কেন এত আকর্ষণীয় নই? শর্মির রূপ পুড়ে যাক ও মরে যাক। পরক্ষণেই নিজের চিন্তায় চমকে ওঠে। ইস, আমি রাগে কি ভাবছি? এসব চিন্তা করা ঠিক নয়। শর্মির তো কোনো দোষ নেই। সে তো আমার কাছ থেকে রায়ানকে কেড়ে নেয়নি। ওরা দুজন পরস্পরকে ভালোবাসে, বরং আমিই তৃতীয় ব্যক্তি। শর্মি না এলে অন্য কেউ নিশ্চয়ই আসতো। রায়ান আমার মতো সাধারণ মেয়েকে কখনোই খেয়াল করতো না, কখনোই না। নিকিতার মনের এই দ্বন্দ্ব, এই টানাপোড়েন তাকে ক্রমশ গ্রাস করে চলেছে। তার জীবন পরিণত হয়েছে জটিল সমীকরণে, যার সমাধান খুঁজে পাওয়া তার পক্ষে দিন দিন কঠিন হয়ে উঠেছে। প্রেমের এই অব্যক্ত বেদনা তাকে নিরন্তর ব্যথা দিচ্ছে। একটি অদৃশ্য শৃঙ্খলের মতো তাকে বেঁধে রেখেছে অতীতের স্মৃতি আর বর্তমানের নিষ্ঠুর বাস্তবতার মধ্যে। নিকিতা বিষণ্ণ হৃদয় নিয়ে মাঠ ছেড়ে চলেই যাচ্ছিল। হঠাৎ এক তরুণ মূর্তি বাতাসের বেগে পাশ কাটিয়ে গেল। চকিতে চোখ তুলে দেখল সেই ছেলেটি রায়ান। মুহূর্তের সেই দেখায় নিকিতার বুকে তুফান সৃষ্টি হলো। মনে হলো শীতের কঠোর আলিঙ্গন থেকে মুক্তি পেয়ে হঠাৎ বসন্তের মৃদু স্পর্শ এসে লাগলো প্রাণে। আনন্দের উচ্ছ্বাসে হৃদয় ভরে উঠল। রায়ানের গতিবেগের তৈরি বাতাসের তরঙ্গ তার কানে মৃদু গুঞ্জন তুলল। তোমার প্রিয় খেলোয়াড়ের আরও 2টি খেলা বাকি, না দেখেই চলে যাবে? এমন কি কখনো হয়েছে? প্লিজ যেও না। সঙ্গে সঙ্গে অদৃশ্য জাদু বলে নিমেষে তার মনের আকাশ থেকে মেঘ সরে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখল মাইশা মাঠের অন্য প্রান্তে যাচ্ছে। সে উচ্চ কণ্ঠে ডাকল, এই মাইশা, মাইশা শোন, এদিকে আয়।